ভারতীয় বাজার যে স্টক মার্কেট আজকে বেশ কিছুটা পড়ে গেছিল এবং তার মূল কারণগুলি কী কী সেগুলি আমরা আলোচনা করব। সেগুলি আমাদের জানলে ভালো হবে। এবং ভারতীয় শেয়ার বাজার বেশ কয়েকদিন ধরে লাস্ট কয়েকদিন বেড়েছিল, তারপর এক দুদিন একটু উইকে চলছে এবং আগামী দিনও একটা উইকে থাকতে পারে এর প্রবণতা আছে। তার থেকেও বড় কথা, আজকে যে আমাদের রিজার্ভ ব্যাঙ্ক থেকে যে 25 বেসিস পয়েন্ট কাট হলো, সেটা বাজার ঠিকঠাক অ্যাকসেপ্ট করেনি, যার ফলে সকালে নিফটি প্লাসে খুলেছিল, ব্যাঙ্ক নিফটিও প্লাসে খুলেছিল, সেটা রাখতে পারলো না, ধীরে ধীরে পড়ে গেল। এই কারণগুলি নিয়ে এখন আমরা আলোচনা করব। নমস্কার, বিনয় ঘোষ, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল। আজকে যে নিফটি প্রায় 150 পয়েন্ট আগে পড়ে গেছিলো, মাঝখানে ব্যাঙ্ক নিফটিও বেশ প্রচুর পড়ে গেছিলো, সেখান থেকে নিফটি এখন 50 পয়েন্টের নিচেই ক্লোজিং দিয়েছে এবং ব্যাঙ্ক নিফটি 200 পয়েন্টের কাছাকাছি নেগেটিভে ক্লোজিং দিয়েছে। তো এত পড়ার যে মেন কারণ, সেই কারণগুলি আমাদের একটু প্রত্যেকেরই জানা উচিত। যেমন দেখুন, এই যে থার্ড কোয়ার্টারের যে রেজাল্টগুলি বেরোচ্ছে, দেখবেন বেশিরভাগ রেজাল্টই কিন্তু প্রফিট ডাউন হচ্ছে, রেভিনিউ ডাউন হচ্ছে। তো এই কোয়ার্টারলি রেজাল্টগুলো ডাউন হওয়ার ফলে যেটা দাঁড়াচ্ছে যে আমাদের ভারতবর্ষের সমস্ত যত ইন্ডাস্ট্রি আছে, যদি প্রফিট কমতে থাকে তাহলে সেটা একটা শেয়ার মার্কেটে তার প্রভাব পড়বে। এটা একটা কারণ। আরও একটি কারণ, যেটা র মেটেরিয়ালসের দাম বাড়ছে এবং সেই র মেটেরিয়ালসের দাম বাড়ার জন্য সেটা প্রোডাক্ট অফ দ্য যে কস্ট, সেই কস্টিংটা বেড়ে যাচ্ছে, তার ফলে প্রফিটের উপরে একটা এফেক্ট পড়ছে, সেটাও প্রফিট কমে যাচ্ছে, যার ফলে এটা একটা কারণ। তারপরে যে কারণটি আসছে, যে আমাদের যে এফডিআই, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বা এফআইআই, তারা কন্টিনিউ সেলিংয়ে আছে। মাঝখানে একদিন 809 পয়েন্ট বাইং করেছিল দুদিন আগে, তারপরে আবার কন্টিনিউয়াস সেলিং, এবং সেলিং হয়েই যাচ্ছে, সেলিং থামছে না। দীর্ঘ প্রায় 25 দিনের মধ্যে একদিন মাত্র এফআইআই বাই করেছিল 809 কোটি। তাহলে এই যে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ধীরে ধীরে কমে যাচ্ছে, এফআইআই কমে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, আমাদের প্রবলেমটা দাঁড়াচ্ছে যে এখান থেকে মেন একটা টাকা উঠে চলে যাচ্ছে, উইথড্র করে নিয়ে এফআইআই চলে যাচ্ছে, তার ফলে আমাদের ফরেক্স যে রিজার্ভ, সেই রিজার্ভ কমে যাচ্ছে রিজার্ভ ব্যাংকের কাছে, এবং আমাদের যখনই তারা সেল করছে, মার্কেট একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছে, তখনই মার্কেট একটা ডাউন হচ্ছে। এটা একটা কারণ। আবার দেখবেন ডলারের দাম বেড়ে যাচ্ছে, রুপি উইক হচ্ছে। এবং আমরা যদি দেখি সেপ্টেম্বর থেকে জানুয়ারি, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 5 মাসে প্রায় 4 to 5% টাকার দাম পড়ে গেছে আর ডলারের দাম বেড়ে গেছে। তো ডলারের তুলনায় রুপি উইক হয়ে যাচ্ছে, এটা একটা বেশ সাংঘাতিক কারণ। সব থেকে একটা মেজর কারণ, ইন্ডিয়ান গভর্নমেন্ট যে বাজেট পেশ করলো, সেই বাজেটে দেখবেন ইনফ্রাস্ট্রাকচার, রেলওয়ে, পাওয়ার সেক্টর, সিমেন্ট সেক্টর, ডিফেন্স, এই যে মেন ক্রিম সেক্টর, যেগুলো মেজর এবং ভাইটাল সেক্টর, সেই সেক্টরগুলির উপরে কোনো রকম কোনো কিছু আরোপ করেনি, কোনো ইনভেস্টমেন্টের নিয়েও কিছু বলা হয়নি। তো যার ফলে কি হচ্ছে, নতুন কিছু এক্সট্রা ইনভেস্টমেন্ট যদি হতো তাহলে এটা ভালো হতো। এই সেক্টরগুলির উপরে নজর দেওয়া হয়নি, সেই জন্য এই সেক্টরগুলি ভালো পারফর্ম করতে পারছে না। এটা একটা বড় মেজর কারণ হয়ে দাঁড়াচ্ছে। প্লাস এর সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প
যখন এলেন উনি যেভাবে চায়না, মেক্সিকো এবং কানাডার উপরে কর প্রয়োগ করলেন, সেটা গ্লোবাল মার্কেটে একটা এফেক্ট পড়লো। সেই এফেক্টের জন্যও কিন্তু গ্লোবাল মার্কেটে একটা ক্রাইসিস দেখা দিল। গ্লোবাল মার্কেটে হয়তো অত ক্রাইসিস হয়নি, বাট গ্লোবাল মার্কেটে এফেক্ট পড়েছে এবং ইন্ডিয়ান মার্কেটে সেটা আরও বেশি করে এফেক্ট পড়ছে, যার ফলে ইন্ডিয়ান মার্কেট একটু দুর্বল হচ্ছে। এই সমস্ত কারণগুলি দেখলে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়ার মার্কেট ধীরে ধীরে একটু ডাউন হওয়ার কারণ এটা দাঁড়াচ্ছে। কারণ নিফটি যে বিশাল পড়েছে তা নয়, যদি 4-5 মাস দেখি আমরা, নিফটি এবং সেন্সেক্স 12 থেকে 13% মাত্র পড়েছে, এমন কিছু পড়েনি। কিন্তু সেইখানে স্টকের দাম প্রায় 30 থেকে 50% পড়ে গেছে, বিভিন্ন শেয়ারের দাম বিভিন্নভাবে পড়েছে। তো এই সমস্ত জিনিসগুলি যদি দেখা যায়, এগুলি কিন্তু মেন আসল কারণ হয়ে দাঁড়াচ্ছে ইন্ডিয়ান মার্কেটকে উইক করার জন্য। যারা 16ই ফেব্রুয়ারি ক্রিপ্টোকারেন্সির ব্যাচে ক্লাস করতে চান অফলাইনে, এবং জানেন ক্রিপ্টোকারেন্সি প্রচুর কয়েন আছে যেগুলি বেশ ভালো একটা রিটার্ন দিচ্ছে, এবং বেশিরভাগই লোক ক্রিপ্টোকারেন্সির উপর আইডিয়া নেই, যার ফলে এই ক্রিপ্টোকারেন্সির উপর আইডিয়া না থাকার জন্য তারা কাজও করতে পারছে না। তো এই ক্রিপ্টোকারেন্সির সম্বন্ধে যদি আপনারা একটু শিখে নেন, জেনে নেন বা বুঝে নেন, সেটা বিভিন্ন জায়গা থেকে জানতে পারেন, বই পড়ে, ইউটিউব দেখে, তাহলে দেখবেন ক্রিপ্টোকারেন্সি থেকে একটা প্যাসিভ ইনকাম ভালো জেনারেট করতে পারে। তো এই ধরনের একটি ক্লাস শুরু হবে 16ই ফেব্রুয়ারি থেকে, রবিবার দুপুর 2টো থেকে। এছাড়া আরও একটি অফলাইন ব্যাচ চালু হচ্ছে 23 মার্চ রবিবার সকাল 10টা থেকে, যেখানে স্টক মার্কেটের ইন্ট্রাডে, সুইং ট্রেডিং, অপশন ট্রেডিংয়ে কীভাবে স্টক সিলেকশন হয় এবং তার যা যা ফর্মুলা সেটিং করতে হয়, যেটা স্ক্যান করে আমরা ডাইরেক্টলি সেই স্টক সিলেকশন করতে পারবো, এবং ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, এগুলি সব শেখানো হয়। এবং যে স্টকগুলি সিলেক্ট করা হয় সেই স্টকগুলি লাইভ মার্কেটে দেখিয়ে দেওয়া হয়, মার্কেট চলতে চলতে কিভাবে তার এফেক্ট হচ্ছে, কিভাবে একটা আমরা আর্নিং করতে পারি সেই প্ল্যাটফর্ম থেকে, সেগুলি দেখানো হয়। এখন আপনারা ইউটিউবে যা যা কমেন্ট দিয়েছেন সেগুলি সম্বন্ধে আমি কিছুটা আলোচনা করব। আপনারা আবার কমেন্ট দেবেন, সেগুলি আমি আমার ভিডিওতে বলে দেব। এখানে যে যে শেয়ার নিয়ে আলোচনা হচ্ছে সেগুলি সমস্ত একটা এডুকেশনের উপর হচ্ছে, এবং সমস্ত কিছু একটা ইনফরমেশন। এগুলি কোনো কেনা বেচার জন্য কোনো কিছু বলা হচ্ছে না। এগুলি যে যার নিজে শিখে বা ভালো করে বুঝে জেনে তারপরে সেগুলির উপর ইনভেস্ট করবেন। প্রথম জানতে চেয়েছেন মৃণাল গুহ, বিপিসিএল কি হবে? 330 টাকা করে অ্যাভারেজ পড়েছে, আর এখন সেটা কি করলে ভালো হয় যদি আলোচনা করেন সেটা ভালো হয়। আর বলছেন যদি 7টার পর আপনি ব্যাচ চালু করেন রাত্রিবেলা উইকডেসে, সেটা ভালো হয়, মনডে টু স্যাটারডে। কিন্তু দেখুন 7টার সময় ব্যাচ চালু করলে সেটা 10টায় শেষ হবে। অনেকে দূর দূর থেকে আসেন, 6 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে, কেউ মালদহ, কেউ মুর্শিদাবাদ, অনেক দূর দূর থেকে, সেটা সম্ভব হচ্ছে না। আর আপনি যে বিপিসিএল সম্বন্ধে জানতে চেয়েছেন, দেখুন 5 দিন আগে বিপিসিএল 242 টাকা চলে গেছিলো ছিল, এখন সেই জায়গা থেকে কিন্তু এখন 264 টাকা হয়ে গেছে আজকের ডেটে। এই বিপিসিএল টু বুস্ট ক্যাপিটাল স্পেন্ডিং বাই 42% ইন 2025-26 এর দাম চলছে। তো বললাম এর বুক ভ্যালু 178 আছে, ফেস ভ্যালু 10 আছে। এফআইআই সামান্য এটা রিডিউস করেছে স্টেক, কিন্তু ডিআই এটা কিছু পজিটিভ প্লাস করেছে। নেক্সট জানতে চেয়েছেন মিস্টার শুভাশিস ঘোষ, বাজাজ হাউসিং ফিন্যান্স শেয়ারটি যদি বলেন তাহলে খুব ভালো হয়,
এবং সঠিক প্রাইসে ট্রেড করছে কিনা যদি বলেন। দেখুন এই শেয়ারটা থার্ড কোয়ার্টার রেজাল্ট একটু যে এটা রিপোর্টস করছে যে 25% ইয়ার অন ইয়ার রাইজ ইন প্রফিট অ্যাট 548 crore। এটার দাম চলছে এখন 121 টাকা। এটা দেখবেন 27 জানুয়ারি যতটুকু আমার মনে পড়ছে, হ্যাঁ এটা অনেক দাম পড়ে গেছিলো, প্রায় 100 টাকার কাছাকাছি, মনে হয় 104 টাকা লো দেখিয়েছিল। সেখান থেকে এখন এটা 120 টাকার কাছাকাছি দাম চলছে। এটা অনেকটাই হাই গেছিলো 188, সেখান থেকে অনেকটা পড়ে গেছে। এটার বুক ভ্যালু আছে 22.6, ফেস ভ্যালু 10, ডেপ্ট আছে 3.96, এফআইডিআই সামান্য কমেছে। মিস্টার জ্যোতি বিশ্বাস জানতে চেয়েছেন ভারত ইলেকট্রনিক্স নিয়ে কিছু বলবেন। BEL is surging ahead with stellar third quarter result with major defense contracts in the pipeline and diversification into high growth sector। এই বেলের বুক ভ্যালু আছে 24, ফেস ভ্যালু 1, স্প্লিট হয়ে গেছে, ডেপ্ট 0, এফআইডিআই সামান্য একটু করে কমিয়েছে। মিস্টার শৈবাল মণ্ডল জানতে চেয়েছেন টিউব ইনভেস্টমেন্ট নিয়ে একটু বলবেন, বা এটা আরও কতটা নিচে নামতে পারে যদি একটু জানান। আমার 3651 3651 টাকা করে কিনেছি। দেখুন শৈবালবাবু, এখন তো এটা 3000-এর নিচে ট্রেডিং করছে, আমরা 3600 টাকার উপরে কেনা আছে। তো এটার আমি আপনাকে একটা বলে দিতে পারি, এটার একটা সাপোর্ট, ফার্স্ট সাপোর্ট 2880 আর সেকেন্ড সাপোর্ট 2758। এই 2758 যদি ভাঙে এটা অনেকটা নিচে আসার সম্ভাবনা আছে। এখন এই মুহূর্তে আরও একটু পড়লে সেখানে যদি আপনি অ্যাভারেজ করেন আমার মনে হয় সেটা ভালো হবে। এবং এটা 52 লোতে চলছে, এই শেয়ারটা প্রচুরই পড়ে গেছে। নেক্সট জানতে চেয়েছেন সজল সরকার, ভারত ওয়্যার রোপ, প্লিজ প্রোভাইড ইউর ভ্যালুয়েবল কমেন্ট। এটার দাম চলছে একটু 175-77 টাকার মতো। এটা হাই গেছিলো অনেকটাই 353 টাকা। বুক ভ্যালু ভালো আছে 102 টাকা, 0.18 ডেপ্ট আছে, আর এফআইআর কাছে 3.12% শেয়ার আছে, ডিআইআর কাছে 2.60% শেয়ার আছে, পাবলিকের কাছে ম্যাক্সিমাম শেয়ার আছে 53%। প্রফিট কিন্তু অনেকটা কমে গেছে 43.57%, এটা একটু খেয়াল রাখবেন। মিস্টার দিব্যেন্দু কুমার কর জানতে চেয়েছেন প্লিজ টেল অ্যাবাউট থিঙ্কিং পিকচার্স লিমিটেড, ইজ ইট টু হোল্ড অর সেল। দেখুন এটা দাম চলছে 45 পয়সা 50 পয়সা এরকম জায়গায়। এটা খুবই ছোট্ট স্পেনিশ স্টক এবং এটা মাইক্রো ক্যাপ স্টক। এটা নিয়ে আমি খুব একটা কিছু বলতে পারবো না, কেননা পাবলিকের কাছে সব শেয়ার আছে, 99.81% পাবলিকের কাছে আছে। এটা আপনি একটু দেখে নেবেন, এটা খুব ছোট্ট শেয়ার। মিস্টার গোপাল হালদার জানতে চেয়েছেন ইন্ডিয়ান মার্কেটে এফআইআই এর কত পার্সেন্ট হোল্ডিং রয়েছে, এটা নিয়ে যদি কিছু বলেন তাহলে একটা আইডিয়া পাওয়া যায়। দেখুন আমাদের ইন্ডিয়াতে এফআইআই যা ইনভেস্ট করে সেটা স্ল্যাব হচ্ছে 20-25%। আমাদের ইন্ডিয়ান যত কোম্পানি আছে তার যা মার্কেট ক্যাপিটাল তার 20-25% ইনভেস্ট করতে পারে। এখন অ্যারাউন্ড যেটা চলছে প্রায় 24%-এর মতো এফআইআইয়ের হোল্ডিং আছে। ওকে, এটা আমাদের বুঝিয়ে দিলাম, এটা দেখে নেবেন, কেননা 24% অনেকটাই হোল্ডিং, whereas 76% ইন্ডিয়ান ডিআই প্লাস প্রমোটার সব মিলে হোল্ডিং। কেমন? যারা কমেন্ট সেকশনে কমেন্ট দেন তারা কমেন্ট করবেন, আমি যথাসাধ্য অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা 16ই ফেব্রুয়ারি ব্যাচে ক্লাস করতে চান ক্রিপ্টোকারেন্সি এবং 23 মার্চের ব্যাচে স্টক মার্কেটের উপর ক্লাস করতে চান যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।